নমস্কার, আমি অরিন্দর শর্মার বিটিভি রিপোর্ট থেকে বলছি। আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে কেন্দ্রতে আগত 4জন ইলেকশন সংক্রান্ত আধিকারিকদের তত্ত্বাবধানে এসআই নিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল। কিন্তু সেখানে একটা জিনিস দেখা গেল আজ যে কুণাল ঘোষের নেতৃত্বে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের নেতৃত্বে একটা প্রতিবাদ সভা, সেখানে উচ্চস্বরে এবং যথেষ্ট সাবধান বাণী উচ্চারণ সহ কিছুটা হুমকি সুরে বলা হলো যে এসআর হতে দেয়া হবে না, আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া প্রসঙ্গেই আমার কিছু বক্তব্য এই প্রসঙ্গে। এই যে আচ্ছা, গণতান্ত্রিক অধিকারটা এসআর এর মাধ্যমে কেড়ে নেওয়া হচ্ছে বা হবে, এ ধারণাটা মনে আসে কিভাবে? ধারণাই তো অমূলক। আপনি এই দেশের ভোটার, আপনি পশ্চিমবঙ্গের ভোটার, আপনার কাছে 11টি ডকুমেন্টের একটা তো অবশ্যই আছে, এবং সর্বশেষ 12 নম্বর ডকুমেন্ট যেটা যুক্ত হচ্ছে, যদিও সেটা খুবই একটা গ্রহণযোগ্য নয়, তবুও আধার কার্ডটাকে কিন্তু 12 নম্বরে অবশ্যই অ্যাড করা হবে। এরকম একটা নির্দেশ আমরা যারা বিএলও আছি, আমাদের ট্রেনিংয়ে সেই রকমই একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। তাহলে আধার কার্ড দিয়ে যদি এসআর করা যায়, তাহলে আধার কার্ডটা ভেরিফিকেশন হবে। আধার কার্ডটা যদি জাল না হয়, তাহলে ভোটারের নাম অবশ্যই এসআর লিস্টে উঠে যাবে। এসআরটাই প্রথম হচ্ছে না, অতীতে বহুবার হয়েছে। 2002 সালে এসআর হয়েছে, তখন এত তো প্রতিবাদ, প্রতিরোধ বা হুমকি মিছিল বা বেপরোয়া মনোভাব সহ যে এসআর হতে দেব না, এরকম কোনো তো জিগির ওঠেনি বা হই হট্টগোল হয়নি। অবশ্য তার জন্য সোশ্যাল মিডিয়া দায়ী। সেই সময়ে সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না বলেই হয়তো এত কিছু ঘটেনি বা রটলেও প্রকাশ পায়নি। কিন্তু মোটের ওপর ঘটনা ঘটেনি এবং রটনাও ঘটেনি। কিন্তু এইবার যেন এসআই নিয়ে একটু বেশি মাতামাতি দেখছি, যে কোনো মূল্যেই ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে না। নাম কাটলে এই হবে, ওই হবে, প্রতিবাদের ঝড় উঠবে, বিপ্লব আন্দোলন, অনেক কিছু হবে। কিন্তু সেসব প্রশ্ন আসার কোনো প্রয়োজন নেই। বিএলওরা বাড়ি বাড়ি যাবে, এনুমিনেশন ফর্ম 2টি করে প্রত্যেককে দেবে, অতি সংক্ষিপ্ত গোটা 4 তথ্য ভোটার তাতে সংযোজন করবেন, আর একটা জুৎসই ডকুমেন্ট 12টার মধ্যে আধার কার্ড ধরে একটা দিয়ে দেবে। যদি তার এই কটার মধ্যে একটিও না থাকে, তাহলে সেই ভোটারের বাবা মায়েরও তো 2002 সালে একটা ভোটার লিস্টের নাম আছে, সেই লিস্টে সংযোজন করলেও তো হবে। আর এখন এই সময় প্রত্যেকের কাছেই আধার কার্ড অবশ্যই আছে। তাহলে আপনি যদি বাংলাদেশে আহত না হন, আপনি যদি ভারতবর্ষের ভূমিপুত্র হন, পশ্চিমবঙ্গের অধিবাসী হন, তাহলে আপনার আধার কার্ডটা জাল নয়, একদম বৈধ আধার কার্ড। তাহলে আপনার ভয়টা কোথায়? আসলে ভয়টা আপনি পাচ্ছেন না, আপনাকে রাজনৈতিকভাবে ভয়টা দেখানো হচ্ছে, উত্তেজিত করা হচ্ছে। আসলে এসব কিছুই না, বিভিন্ন রাজনৈতিক দলের একটা রাজনৈতিক ফায়দা তোলার জিগির হয়ে দাঁড়িয়েছে। আপনি এনুমিনেশন ফর্ম নিশ্চিন্তে ফিল আপ করবেন, ফিল আপ করে আপনি বিওলোকে দিয়ে দেবেন, আপনার আর কোনো চিন্তা নেই।
সে আপনার 12তম ডকুমেন্ট আধার কার্ডই হোক আর 11 ডকুমেন্টের মধ্যে অন্যতম কোনো একটাই হোক, সবই আপনার বৈধ। অতএব আপনার নাম এসআই লিস্টে উঠবেই, নিশ্চিন্ত থাকুন। যদি কোনো কারণে না ওঠে সেটা টেকনিক্যালি ফল্ট হিসাবে ধরা হবে। তার মানে আপনি এই নয় যেমনি ভারতবর্ষের নাগরিকত্ব হারালেন, খুব জোর আপনার টেকনিক্যাল ফল্টের জন্য আপনার নামটা উঠবে না, কিন্তু পরবর্তী আবার 1 মাস কারেকশনের সময় দেওয়া হবে। আপনি সেই সময় আপনি আপনার বিএলওকে বলবেন, আপনি আবেদন করবেন, আপনার নাম যথাস্থানে অর্থাৎ এসআই লিস্টে ঠিক উঠে যাবে। ভোটারদের সঙ্গে জনসংযোগে একটা জিনিস আমি লক্ষ্য করছি, অনেকে এসআই একটার সঙ্গে এনআরসিকে গুলিয়ে ফেলছেন। তাদের ধারণা এই এসআইআরটা হওয়ার পর কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সরকার তাদের দেশ থেকে উৎখাত করবে। কেউ কেউ আবার বলছে আমাদের নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। অনেকেই আমার কাছে ভীতি প্রকাশ করেছেন, তারা বলছেন যে আমাদেরকে কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। যথাসত্য তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এসআইআর এনআরসি এক জিনিস নয়। এনআরসি যখন হবে তখন সে প্রসঙ্গ আলাদা। আসলে বলা যায়, মানে মেনে নেওয়া যায় যে এনআরসি একটা পদক্ষেপ এসআইআর কে বলা যেতে পারে, কারণ এনআরসির সময়ও ঠিক এই ধরনের ডকুমেন্টগুলোই প্রয়োজন হয়ে পড়বে। তাই এসআইআর হিসাবে যাদের নাম 2002 সালের পর 2025 সালের এসআই লিস্টে নাম উঠে যাবে, তারা কিন্তু এনআরসির হাত থেকেও কিন্তু অবশ্যই মুক্তি পাবেন। কারণ এই জায়গায় আর কখনোই প্রমাণ করার জায়গা থাকছে না যে এই ব্যক্তি বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আগত। তারা এই দেশের ভূমিপত্র, এই দেশে তার জন্ম এবং এইখানে বৈধ ভোটার হিসাবে সে কিন্তু পরিগণিত হয়ে যাবে। তবে একটা জিনিস স্মরণ করে দিই, যাদের বাবা মায়ের নাম 2002 সালে ভোটার লিস্টে আছে, পরবর্তীকালে অনেক নাম সংশোধনের মধ্যে দিয়ে এসে সে নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, আব্দুল রেজ্জাক মোল্লা বা শ্রী রাজীব কুমার মণ্ডল, এই ধরনের নামগুলো সংশোধনের মাধ্যমে 2025 সালে এসে দাঁড়িয়েছে শ্রী রাজীব মণ্ডল কুমার অমিত। ঠিক এইরকম যদি কোনো ভুল হয় বা এই ধরনের যদি নামগত পরিবর্তন ঘটে থাকে, তাতে চিন্তা কোনো কারণ নেই। কারণ সেই লোকটাকে কিন্তু আমাদের মতো বিএলওরা কিন্তু খুব ভালো মতো চেনে, এবং তিনি যে মানে রাজীব কুমার মণ্ডল এবং রাজীব মণ্ডল একই ব্যক্তি, অতএব তাকে এসআইআর তুলতে কোনো বিএলওর কোনো আপত্তি থাকতে পারে না। আর একটা উদাহরণ দিয়ে বলছি, কারো নাম আব্দুস সালাম মুন্সি। এইবারে 2002 সাল এবং 2025 সালের ভোটার লিস্ট, ইলেকট্রাল লিস্ট ম্যাপিং করতে গিয়ে দেখা গেল আব্দুস সালাম 2002 সালে ছিল এবং 2025 সালে আব্দুস সালাম ছিল 2002 সালে, 25 সালে তিনি সংশোধন করে হয়েছেন আব্দুস সালাম। এই লোকটিকে আমি অক্ষরে অক্ষরে চিনি, মানে অত্যন্ত সুপরিচিত, একদম নিজের পরিচিত জগতের মধ্যে। অতএব এই লোকটিকে কিন্তু ম্যাপিংয়ে আমাকে দেখাতে, মানে আমি দেখাতে বাধ্য যে
সালে এই সালামের নাম ছিল, বর্তমানে যে 25 সালে আছে। অতএব এই ধরনের বিষয়গুলো প্রত্যেকটা বিএলও তার নিজস্ব জগৎটাকে খুব ভালোভাবে চেনে। অতএব তার বশবর্তী হয়ে সে বিশ্বাসে বিএলও এইসব সমস্যাগুলো সমাধান করে দেবেন। অতএব এটা ছাড়া আর বড় সমস্যা আর কিছু নেই, কারণ তার কাছে ডকুমেন্ট থাকবেই যদি সে বাংলাদেশি না হয়। বাংলাদেশি হিসাবে, বহিরাগত হিসাবে তার যদি ডকুমেন্ট না থাকে এবং আধার কার্ড যদি পয়সার বিনিময়ে বানানো থাকে, অর্থাৎ সে আধার কার্ড যার ইয়ারও এআরও নির্বাচন কমিশন ঠিকই তদন্ত করে এবং হিয়ারিংয়ের মাধ্যমে বুঝতে পারবেন যে আধার কার্ডটা জাল, তখনই তার নামটা বাদ যাবে এসআই লিস্টে এবং যাওয়াই উচিত, কারণ তিনি এই দেশের নাগরিক নন। অতএব এই দেশের ভোটার হওয়ার কোনো তার অধিকার নেই। সুতরাং যা হবে বৈধভাবে হবে, গণতান্ত্রিক পদ্ধতি হবে, বৈধ ভোটার কেউ বাদ যাবে না। প্রত্যেকেই ভোটাধিকার প্রয়োগ করবার জন্য প্রত্যেকের নাম সংশোধিত 2025 সালের নতুন সংসদের লিস্টে নাম উঠে যাবে, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন।